আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পের নাম গদ্রগঙ্গার অভিশাপ। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গল্পটি শোনা যাক। অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল। গ্রামের পুরানো বাড়ির পাশের পতিত জমি আর আমাদের পুরানো কোঠা বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নীর খোঁজে মন নামক সংস্থাটি। এতদিন ধরে সিরিকি ঝামেলা আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা। হঠাৎ করে কেসটা আমার দিকে চলে এলো কোনো এক অলৌকিক উপায়। নীর খোঁজে মন এর সংস্থাটির পছন্দ হয়ে গেল জায়গাটি। শিলিগুড়ির নকশার বাড়ির কাছে পাহাড়ের কোলে এত বড় জমিটা পেয়ে ওরাও খুব খুশি। সামনেই কাঞ্চনজঙ্ঘা, চারপাশে সবুজ চা বাগান। ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরেই প্রথম চোখে পড়ল পুতুলটার দিকে। কি যেন একটা খটমট নাম বলেছিল লখাই কাকা। বদ্র নাকি গঙ্গা, বেশ দেখতে পুতুলটা। একদম একটা ছোট্ট শিশু, একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার মতো দেখতে। মোনাই খুব খুশি হবে পুতুলটা দেখলে। ওর 7 মাস চলছে, আপাতত বাপের বাড়িতেই আছে ও। পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল। ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাচের বাসন ভাঙার আওয়াজ পেলাম। পেছন ফিরে দেখি লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমাদের বাড়ি 40 বছরের উপর আছে এই লখাই কাকা। বাড়ির লোক বলা যেতে পারে। মুনাই ওর ভরসায় আমাকে রেখে বাপের বাড়ি যেতে পারে। আমার যত্নের কোনো ত্রুটি করে না কাকা। এছাড়া ছিল মতির মা রান্নার জন্য। 4 দিন হয় কাজে আসছে না, তাই লখাই কাকাই চা করে এনেছিল বোধহয়। কি হলো কাকা, ওভাবে কি দেখছো? বয়স হয়েছে বোঝা যাচ্ছে, যাও পরিষ্কার করে ফেলো। দামি টি সেটটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা। আমার কথায় চমকে উঠে বলল, পুতুলটা ভালো না বাবু, ওটাকে ধরো না। ওর ঠোঁটগুলো কেমন কাঁপছিল। যবে থেকে পুতুলটা বাড়ি এনেছি কাকা কেমন যেন করছে এটাকে দেখলেই। আরে কাকা, আমার জন্য পুতুলটা বেশ লাকি জানো তো। এই পুতুলটা এলো আর ওই নকশাল বাড়ির জমিটার ডিলটা আজ ফাইনাল হয়ে গেল। আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রজেক্টে। আমি হাসতে হাসতে বললাম, 5 বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম, এত সহজে সব হয়ে যাবে ভাবিনি। ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল না বাবু, ওটা বিক্রি করে দিলে? আরে কাকা, ওই জঙ্গলে জমি আর বাস্তুভিটার ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলো? ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গিয়েছিল আজ কত বছর ধরে। এই এত বড় বাড়ি আমাদের। কাকা টি সেটের টুকরোগুলো গুছিয়ে নিতে নিতে বলল, আমার কিছু ভালো লাগছে না বাবু। নিচে বিট্টুর খুব জ্বর এসেছে আজ 2 দিন ধরে। বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে। ওদের অবস্থা তেমন ভালো নয়। আমার ভাই আমার ব্যবসা দেখে। একতলায় দুটো ঘর ওদেরকে থাকতে দিয়েছি। বিট্টু খুব মিষ্টি ছেলে। মাত্র 2 বছরেই কথা বলতে শিখেছে। পটপট করে আধো আধো কথা বলে। আর চা করো না কাকা, বিট্টুকে দেখে আসি একবার। মিন্টুকেও খবরটা দিয়ে আসি জমির। পুতুলটা শোকেসের উপর রেখে বেরিয়ে এলাম। 3 দিন পর এসেছিলাম জমির একটা কাজ দেখতে। আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ার আমার। জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুড়ি শুরু হয়েছে। কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ চলছিল। হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো। একটা লোহার বাক্স পাওয়া গেছে ওখানে মাটির নিচে। বাক্স ঠিক নয়, ছোট্ট সিন্দুক। খুলতেই আমার মাথা ঘুরে গেল। বেশ কিছু ঠাকুরের সোনার গহনা ঝলমল করে উঠল। ঠাকুরদার কাছে শুনেছিলাম কালপাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু দেবী মায়ের ছোট্ট একটা সিন্ধুক গহনা হারিয়ে গিয়েছিল, বহু খুঁজেও পাওয়া যায়নি। এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন? বাক্সটা নিয়ে টলতে টলতে গাড়িতে উঠলাম। লোক জানাজানি যত কম হয় ততই ভালো। লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম এই কথা গোপন রাখার জন্য। কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল। সন্ধ্যায় রক্ত বমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে। কোনো রকম ঘরে বাক্সটা রেখে নিচে নেমে এলাম। মিন্টু আর ওর স্ত্রী ভীষণ ভীষণ কাঁদছে। মোনাই জানলেও দুঃখ পাবে। খুব ভালোবাসতো সে বাচ্চাটাকে। সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গিয়েছিল। শোকেসের উপর গুলমুলে পুতুলটাকে একটা সতেজ বাচ্চার মতো হাসতে দেখলাম। মনে হয় এখনই লাফিয়ে কোলে আসবে।
এক মায়ের আঁচকোল খালি হয়ে গেল হঠাৎ করে। আর কয়েক মাস পর আমার আর মুনাইয়ের সন্তান আসবে পৃথিবীর বুকে। সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাটের থেকে। একটা বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের আর মাটির পুতুল। সাঁওতাল রমণী, খেলনা পুতুল, নানা রকম মূর্তির ভেতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল। হয়তো অবচেতন পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিলাম পুতুলটা। ভেবেছিলাম মুনাইকে দিয়ে আসবো। ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টারও লাগিয়েছে। ও দেখলে খুশি হবে। বেশ কিছুদিন বাড়ি যাওয়া হয়নি। ও আছে লেক টাউনের মায়ের কাছে। কিন্তু প্রথম দিন পুতুলটাকে দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিলেন। বলেছিল, ওটাকে কেন আনতে গেলি বাড়িতে? ওটা অপদেবতা। খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবু। নদীতে ফেলে দাও ওটাকে। লখাই কাকা সাঁওতাল। ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা। কি একটা খটমট নাম বলছিল সেদিন। সাঁওতালরা নাকি এই পুতুলকে খুব মানে। সব ওই গদ্রবঙ্গার জন্য বাবু। এখনো বলছি, ফেলে দাও ওইটা। ওর রক্ত খেতে শুরু করেছে। আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা। কখন যে পেছনে এসেছে দেখিনি। আমি বললাম, কাল বাস্তুভিটার মন্দির থেকে দেবী মায়ের গহনার বাক্স পেয়েছি কাকা। সব সোনার গহনা। তোমায় বলাই হয়নি। সব আমার এই লাকি পুতুলের জন্য। ওই গহনা 3 পুরুষ ধরে কেউ পায়নি। তুমিও জানো। ঠিক বলেছ। এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উতলে ওঠে। সোনা দানা টাকা না চাইতেই আসতে থাকে। কিন্তু ভদ্রবঙ্কা সব কিছুর চরম দাম নেয়। কড়ায় গণ্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল। কাকার মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় করে বলল সব কথাগুলো। বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে এসো সেবকের তিস্তায়। 2 দিন পর নতুন অতিথি আসবে ঘরে। পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমায় চুমু খেতে চাইছে। একটা নেশার মতো আমায় টানছে যেন ওই গদ্রগঙ্গা। শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে। এত সুন্দর পুতুল কেউ কি ফেলে দেয়? পরদিন সকালে চা নিয়ে এসেই লখাই কাকা খুব উসখুস করছিল। আমি তাকাতেই বলল, আমায় এবার ছাড় দেন বাবু। বুড়া হইছি। এবার দেশে যাই। বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে। বললাম, আমার ছেলের মুখ না দেখেই চলে যাবে? আর তো কটা দিন। আর আমাদের ছেড়ে যাবেই বা কোথায়? ভালো হবে না বাবু। গদ্রবাঙ্গার ছায়া পড়েছে এ বাড়িতে। বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানে। ওই পুতুল তোমায় 2 হাতে দেবে আর বলি নেবে কচি প্রাণের। কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি চোখ যেন জ্বলছে। রেগে গেছে যেন। ধুর, কী সব ভাবছি। উঠে পড়লাম। আজ একটা টেন্ডার খুলবে। তাড়াতাড়ি যেতে হবে অফিসে। পুতুলটাকে একটু আদর করে বেরিয়ে এলাম। এবারও গদ্রগঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হলো। বড় কাজের বরাত পেয়েছি। কিন্তু বাড়ি ফিরতে মিন্টুর বউয়ের সাথে দেখা। কয়েকদিন কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছে মেয়েটা। এমনিতে আমায় খুব সম্মান করে। বললাম, কিছু বলবে? পুতুলটা ফেলে দিন দাদা। মতির মা পালিয়েছে ওর জন্য। লখাই কাকাও চলে যেতে চাইছে। বিট্টুকে খেয়ে ওর পেট ভরেনি। এরপর ও আরো খাবে। বাচ্চা হারিয়ে একমা পাগল হতে বসেছে। মায়া হচ্ছিল। বললাম, তুমি তো শিক্ষিত। এসব কথায় কান দিও না। দাদা, মুনাইদির কথা ভেবে ওটা ফেলে দিন। আপনাদের না কোনো ক্ষতি হয়ে যায়। বলেই ও ঘরে ঢুকে গেল। মনটা খচখচ করছিল। একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এ যুগে। শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটা। মুখটা কি নিষ্পাপ, হাসিমাখা, যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে। নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। মুনাই বাথরুমে পড়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা। পুতুল রেখে ছুটে বের হলাম। নানা রকম বাজে চিন্তা আসছিল মাথায়। তবে কি কাকার কথাই ঠিক? ওটা পুতুল নয়, অপদেবতা। ওর জন্যই কি এসব হচ্ছে? হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মুনাইকে। লখাই কাকাও ছুটে এসেছিল আমার সাথে। ও যে আমাদের ভীষণ ভালোবাসে। আপন মনে কী সব বলে চলছে ও বিড়বিড় করে। মনে হয় কোনো মন্ত্র পড়ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল। লাল টুকটুকে চোখ। বলল,
এখনো সময় আছে, ফেলে দে গদ্রবঙ্গাকে। ও সাঁওতালদের অপদেবতা, তোকে দেবে ২ হাত ভরে, কচি প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে, আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোদের পরিবারকে। উত্তেজনায় আমাকে তুই বলছে কাকা। এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম। একটু পরে ডাক্তার এসে বলল মুনাই ভালো আছে, তবে আমাদের সন্তান আর নেই। সেবককালী বাড়ির সামনে তিস্তার বুকে ছুঁড়ে ফেলবো পুতুলটাকে, বারবার বলে দিয়েছে লখাই কাকা। ছুঁড়ে ফেলে পিছনে ফিরে তাকাতে মানা করেছে। একা আসতে দেয়নি কাকা, নিজেই আসতে চেয়েছিল। শেষে আমার বন্ধু অর্ণবের সাথে এসেছে। আস্তে আস্তে সব শুনে অর্ণব বলল, এ যুগের ছেলে হয়ে তুই এসব বিশ্বাস করিস? দেখি তোর অপদেবতাকে। কাগজে মোড়া পুতুলটাকে দেখে বলল, এই কিউট পুতুলটাকে ফেলে দিবি? আমায় দে, আমি রেখে দিব, আমার মেয়ে খেলবে। আমি বললাম, ভুল করিস না, আমার বাড়িতে কি হয়েছে সব তো জানিস। অর্ণব বলল, এমন দুর্ঘটনা প্রচুর হয়, তুই এটা আমায় দে। আচ্ছা, কয়দিন রেখে দেখি না কি হয়। জলে তো আমিও ফেলে দিতে পারবো। ওর যুক্তিতর্ক আর জেদের কাছে হার মানতেই হলো। সেবক রেল গেট থেকে ফিরে এলো গত্রবঙ্গা। জমির প্রজেক্টটা একটা বড় ডিসপিউটে আটকে গেছিল। টেন্ডারটাতেও দেখা গেল লাভ হবে না তেমন। দুদিন মন মেজাজ ভালো ছিল না। মোনাইও বাড়িতে রেস্টে আছে। খুব ভেঙে পড়েছিল ও। ভাবছিলাম ওকে নিয়ে দুদিন কোথাও ঘুরে আসবো। ফোনটা বাজতেই দেখি অর্ণবের ফোন। প্রথমেই একটা দারুণ খবর দিল। ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে, আর শ্বশুরবাড়ির তরফে বড় একটা সম্পত্তি পেয়েছে। আমি কিন্তু খুশি হতে পারলাম না। কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম। বললাম, রিজিকা কেমন আছে? ওকে সাবধানে রাখিস। ওর একটা মাত্র মেয়ে, নাম রিজিকা। খুব মিষ্টি মেয়ে। জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম। কিন্তু পরদিন ভোর রাতেই এসেছিল অর্ণবের ফোন। রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে, রক্তবমি করছে হঠাৎ। আমি বললাম, গত্রবঙ্গার অভিশাপ, তুই পুতুলটাকে ফেলে দে, এখনই বলছি। ও ফোন রেখে দিয়েছিল। দুপুরে এলো খারাপ খবরটা, ওর মেয়ে আর নেই। ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। কি ভাষায় ওদের সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। সবাই শ্মশানে বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করলাম। অর্ণবের মেয়ের ঘরে পেলাম সেই পুতুলটাকে। যেন এক অবুঝ বাচ্চা হাসছে আমায় দেখে। ওটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। আর কাউকে ওর বলি হতে দেব না। লখাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম। সেবকেশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে ওটাকে বার করলাম। পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায়। তবে পড়ল নাকি গাছে আটকে গেল কে জানে। কাকা পেছন ফিরতে বারণ করায় আর সেভাবে দেখিনি। ও কি এক মন্ত্র পড়ছিল বিড়বিড় করে? মন্দিরে পূজা দিয়ে বহুদিন পর বাড়ি এসে ঘুমিয়েছিলাম শান্তিতে। বাড়িটা বেশ অন্যরকম লাগছিল। ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত। মোনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি। মন বেশ শান্ত। পুতুলটার কথা কাউকে বলিনি, এমনকি মুনাইকেও জানাইনি। লখাই কাকা বারণ করেছিল কাউকে বলতে। প্রায় 6 মাস পরের কথা। মুনাই ঘটনাটা ভুলে আবার কনসিভ করেছিল। বাড়িতে বেশ আনন্দের পরিবেশ। ওর ভাই আদি এসেছিল খবরটা শুনে দেখা করতে। একটা উপহার এনেছিল দিদির জন্য। অনেক গল্প হলো বহুদিন পর। রাতে আদিকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শিরদাঁড়া দিয়ে। দেখি মুনাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে। পুতুলটা আমার ভীষণ পরিচিত। কি সুন্দর দেখো, আদি দিয়ে গেল সুখবর শুনে। একদম সত্যিকারের বাচ্চার মতো। ও আমার দিকে তুলে ধরল পুতুলটা। গদ্রবজ্ঞা হাসছে আমায় দেখে।